20 টাকা ভাঙতি নাই? 50 টাকা দেন, আমি আপনার 30 টাকা দিই। হায় হায়, আমার কাছে তো খুচরা টাকা নাই। তারপর 500 টাকা হলে দিতে পারতাম, 1000 টাকা তো কেমনে? এটা কতখানি ভার? বেশি ভার না তো, হাতে নিয়ে বয়ে থাকেন। ওই আরেকটা আছে তো। ওহো, আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বর্তমানে ভাই রাইড শেয়ার করা তো দূরের কথা, মোটরসাইকেল লয়ে রাস্তায় বাইরেলেই মেজাজটা খারাপ হয়ে যায়। 6 মাস আগেও কিন্তু এরকম আসছিল না। হুট কইরা কই থেকে এত মানুষ রিস্কা লয়ে রাস্তায় নেমে গেছে, এটা আবার হদিসই খুঁজে পাইতেছি না আমি। আর এরা যেমনে মন চাইতেছে হেমনে চালাইতেছে, নিয়ম নীতির কোনো তোয়াক্কাই নাই। এদের কারণে ঘন্টার পর ঘন্টা রাস্তায় জ্যামের মধ্যে বয়ে থাকা লাগতেছে। পুরা জীবনটা অসহ্য হয়ে গেছে। মানে যে বনে বাঘ ভাল্লুক হাতি ঘোড়া হিয়াল কুত্তা কিছুই থাকে না, ওই বনে বান্দর সিংহাসনে বয়া কয় আমিই রাজা। ঢাকা শহরের ওই অবস্থায় হইছে। আচ্ছা চলেন তাইলে আর বক বক না কইরা উপরলার নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লা করি। আজ ডিসেম্বর মাসের 22 তারিখ, রোজ রবিবার, সময় এখন সকাল 9:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে সেন্ট গ্রেগরির সামনে থেকে। ভাই ওটা তো সিংটোলার মোড়। না, একটু বন্ধ গলি বল। তো আপনি তো বলছেন পাতলাখান লেনে মোড়ে আসতে না? না ঠিক আছে, আমার ওটা আমার ভুল হয়ে গেছে। প্রথম রিকোয়েস্ট পাঠাতে আসে 9:45। যাত্রীকে পিক করছি আমি পাতলাখান লেনের মোড় থেকে এবং গন্তব্য হইল জিপিও 0 পয়েন্ট। কিন্তু যাত্রী যায় নামলো পল্টন মেট্রো রেলের নিচে। ভাড়া আসছিল 100 টাকা, পাঠাও কমিশন যায় 18 টাকা। গত শুক্রবারে গেছিলাম বাজারে। এখন নর্মালি আমি সচরাচর বাজারে যাই না, বাজার বাবাই করে। ওই দিন আমার খাইতে মন চাইতেছিল মুরগির ঝোল আর পোলাও, এই জন্য নিজেই গেলাম। মুরগির দোকানে যায় দেখলাম অনেকটি মুরগি আছে। এখন ওই জায়গার মধ্যে সবচেয়ে মোটা তাজা যে মোরগটা আমার দিকে বড় বড় চোখ করে চাইয়া রয়েছিল, আমি কইলাম ভাই ওরেই ধরেন, ওরেই ধইরা চিল লাগাইটা লবণ লাগান। কেজি প্রতি আসিল 550 টাকা, আমার মোরগের দাম আসিল 610। আবার পাশের দোকানে দেখলাম একটা বড় সাইজের হাঁস। হাঁস খাইতে অতটা ভাল লাগে না, তবে হাঁস খাওয়ার সময় হইলো শীতকাল, হাঁসের মাংস খাইলে শরীর গরম হয়ে যায়। কিন্তু ভাই এই হাঁসটার দাম হইলো 2100 টাকা, মানে প্রতি কেজি 700 টাকা করে। চিন্তা করেন কি দাম একটা হাঁসের। ঠিক আছে, 100 টাকার নোট। ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়া যাবেন হইলো মোহাম্মদপুর, শ্যামলী, অ্যাকচুয়ালি আগারগাঁও। আগারগাঁও। এটা হচ্ছে আপনার ওই আগারগাঁও পুলিশ ফাঁড়ির পাশে। আগারগাঁও মুক্তি একটা জাদুঘর আছে না? মুক্তিযুদ্ধ, হ্যাঁ 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 হ্যাঁ, চলেন। এর পরের রিকোয়েস্টটা পাইছি আমি 10:29। যাত্রীকে পিক করছি উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অপোজিট থেকে এবং গন্তব্য হইল আগারগাঁও। ভাড়া আসছিল 163 টাকা এবং পাঠাও কমিশন যায় 25 টাকা। ভাই যখন বাইরে আসছিলাম তখন না একটা জিনিস খাওয়া অনেক বেশি পড়তো, সেটা হইলো কোক। যখন দোকানে ঢুকতাম সকালবেলা তখন একটা কফি খাইতাম 1 কাপ। ফিলিপিনো বারিস্তারা থাকতো, তারা সুন্দর করে ডিজাইন করে দিত উপরে চকলেট দিয়া। তারপরে প্রতি ঘন্টায় ঘন্টায় 1 গ্লাস করে কোক খাইতাম। যখন ব্রেক দিত তখন অনেকে ভাত নিয়ে যাইতো, কিন্তু আমার এত ধৈর্য ছিল না। আমি খাইতাম বার্গার, কোক, তারপর ওই যে আলুর চিপস টিপস হাবিজাবি এগুলা। ইভেন কি যখন আমরা ইফতারি করতাম সবাই মিলা, তখনও ভাই খেজুর তেহারি সাথে থাকতো কোক। আর কেন খাবো না কোক? ওই জায়গায় হাফ লিটার পানির দাম হইলো 2 রিয়াল, আর একটা কোকের ক্যান কিনতে লাগে 1 রিয়াল 25 পয়সা। কিন্তু এখন জানতে পারলাম যে কোকাকোলা খাইলে কতটা ক্ষতি হয়। শুধুমাত্র কোক না ভাই, এই সব যত সফট ড্রিঙ্কস আছে যেগুলোর ভিতরে চিনি আছে, ওগুলা খাইলে ভাই লাইফের 12টা বাজে যায়। আমি চেষ্টা করব এখন থেকে মানে ভালো লাইফ লিড করার। কারণ ভাই এতদিন তো ভাই সিঙ্গেল আছিলাম, এখন তো একজন গলায় ঝুলে যেতেছে। আর আমি চাই আমার সাথে সাথে আপনারাও চেষ্টা করেন, বাদ দেন এইসব জিনিস খাওয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, এটা আটকা দেন তো, আপনি একসাথে। এটা আটকায় দেই, ওটাও নামায় দেই, তাহলে বাতাস লাগবে না। চলো। আগের যাত্রীকে নামায় আমি এনবিআর এর বিল্ডিংয়ের সামনে যা দাঁড়াইছি, ওইখানে এক লোক এসে জিজ্ঞেস করতেছে ভাই কিডনি ফাউন্ডেশন যাবেন নাকি। আমি রাজি হয়ে গেলাম, তারে ভাড়া বললাম 120 টাকা। আমি ভাই এতটা অনুমান করি নাই, ভাবছি কতই আর দূরত্ব হবে। যাওয়ার পর দেখলাম 4.8 কিলোমিটার। আর যে যাত্রী সে আমার বলছিল ওইখানে ডাক্তারের রিপোর্ট দেখে সে সাথে সাথে চলে আসবে, এই জন্য দাঁড়াইতে বলছিল। আমিও অপেক্ষা করলাম যাত্রীর জন্য। 20 টাকা ভাঙতি নাই? 50 টাকা দেন, আমি আপনার 30 টাকা দিই। ধরো 100 টাকা ধরেন, 20। ধন্যবাদ ভাই। আমি এদিকে দাঁড়াইতেছি বুঝছেন, আপনি যদি আসেন তাড়াতাড়ি তাহলে পরে এই যে এখানেই দাঁড়াবো। আচ্ছা দাঁড়ান। ওকে, আসসালামু আলাইকুম। ওই 100 ফিট না?
আগের যাত্রী নামানোর পর ওইখানে আমি আধা ঘন্টা অপেক্ষা করছি, কিন্তু সে আসলো না। আর ভাই ডাক্তারের কাজ, ডাক্তাররা সবসময় ঢিলা হয়। আমার বোন ডাক্তার, আমি নিজে জানি। পরে আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম সেই ইবনে সিনার সামনে, এবং ওইখানে যাওয়ার পর পাঠাওতে একটা রিকোয়েস্ট চলে আসলো। ঘুরতে তখন বাজে 12:15। যাত্রী যাবে হলো 100 ফিট ইউনাইটেড ইউনিভার্সিটির ভিতরে। ভাড়া আসছিল 257 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠাও কমিশন যায় 39 টাকা। গত পরশুদিন সার্ভিস দেওয়ার পর আমি আর মোটরসাইকেলটা বের করি নাই, আজকেই ফার্স্ট বের করছি। যদিও ভাই পিক আপ দিলেই সেরকম টান উঠতেছে, 90-80 উঠে যেতেছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে ক্লাসের মাপটা উনি ঠিক করে নাই। আর তাছাড়াও পিছনে যে নাম্বার প্লেটটা আছে, যখন উঁচা নিচা ভাঙাচোরা রাস্তা দিয়ে যায়, ওই নাম্বার প্লেটটা খালি ঝাঁকি খায় আর বাজে এক ধরনের শব্দ হয়। এইটা ভাই ঠিক করতে হইব, খুব বাজে লাগতেছে আমার কাছে। আর এক ভাইয়া আমার কমেন্টে লিখছেন যে আমি বংশাল থেকে পার্টস কিনি, তাহলে কেন বংশালে ওই অভিজ্ঞ অনেক মিস্ত্রি আছে ওইখান থেকে কাজ করাই না। ব্যাপারটা হলো, আমি বাইকটা যেদিন প্রথম কিনছি ওই দিন থেকে আমি যে মিস্ত্রির কাছে কাজ করাই, এখনও সেই মিস্ত্রি এই বাইকটার মানে খুঁটিনাটি সব কিছু সে জানে, সেই কাজ করে। আর ওই মিস্ত্রিটা আমার বাসার একদমই সামনে, যদি বেশি রাত হয় সে বাসায় না হোম ডেলিভারি দিয়ে যায়। আর মিস্ত্রি থাকেও মানিকগঞ্জে, তার বাসা বাড়ি আমি সবই চিনি, খুবই বিশ্বস্ত লোক। এই জন্যই ভাই বাসার কাছেই কাজটা করাই। বাইক দিয়ে আমি বাসায় আয়া পড়ি, ঘুমায় থাকি, খাওয়া দাওয়া করি, অন্যান্য কাজ করি, সুন্দর মতো যখন টাইম হয় সে বাসায় বাইক এনে দিয়ে যায়। 300 টাকা লাগে। হায় হায়, আমার কাছে তো খুচরা টাকা নেই। তারপর 500 টাকা হলে দিতে পারতাম, 1000 টাকা তো কেমনে দিব? বিকাশে নাই, বিকাশে দিয়ে দেন। চলে আসছে ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই তেঁতুলতলা কোনটা? সামনে। আগের যাত্রীকে ইউআইউ নামানোর পর আমি 100 ফিট দিয়ে বসুন্ধরা ঢুকে গেছি, এবং তখন পাঠাওতে একটা রিকোয়েস্ট চলে আসে। যাত্রীকে ফোন দেওয়ার পর সে আমার বলতেছে তেঁতুলতলা আসতে। এখন তেঁতুলতলা তো আমি চিনি না, জেনে দেখলাম একটা তেঁতুল গাছের মতো আছে, ওই নিয়ে আমি দাঁড়ায় যাত্রীর ফোন দিলাম। উনি কইল না ভাই আমি ওইখানে নাই। পরে দুই একজনের কাছে জিজ্ঞেস করে যাত্রীর লোকেশন পর্যন্ত গেছি। আসসালামু আলাইকুম, এটা তেঁতুলতলা? ও তেঁতুল, আমি তো পিছনে একটা দেখলাম তেঁতুল গাছ আছে, আমি মনে করছি ওইটাই তেঁতুলতলা। হ্যাঁ, এখানে ঝুলাইতে হবে, কিন্তু ঝুলাইলে তো ইন্ডিকেটারে আটকায় পড়ে যাবে। দেখি এটা কতখানি ভার, বেশি ভার না তো, হাতে নিয়ে বয়ে থাকেন। ওই আরেকটা আছে তো। ওহো, তাহলে এইটা দেন, এইটা আমার দিতে পারেন, এটা আমি হ্যান্ডেলে নিতে পারি। ধরেন এটা একটু পইরা নেন। হ্যাঁ, না এটা তো ক্যামেরা নাই। বাইকে ওঠার পর মুরব্বী আমাকে জিজ্ঞেস করতেছে, ড্রাইভার সাহেব ভাড়া এত বেশি আসলো কেন? নর্মালি তো 80-85 টাকা আসে। ওনার ভাড়া বেশি আসছে কারণ 2 কিলোমিটার দূর থেকে ওনারে পিক করতে গেছে, এই জন্য পিক আপ বোনাস আসছে 16 টাকা। আমি সব কিছু ওনারে বুঝাইয়া বললাম। এখন পাঠাওয়ার উচিত ভাই এটা বড় বড় অক্ষরে লিখা দেওয়া যে এক্সট্রা ভাড়া আসতেছে আপনার। কেন যে ওনরা করে না, এখন যাত্রীগুলোকে আমাকে উপরে ঝামেলা হয়ে যায়। মুরব্বীর ভাড়া আসছিল 111 টাকা, ওনার পিক আপ বোনাস ছিল 16 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন যায় 17 টাকা। 105 টাকা, 105 টাকা। আপনার আবার 25 টাকা ডিসকাউন্ট আছে, তাহলে আসছিল হলো 130 টাকা আসছিল, 105 টাকা দিতে হবে। 5 টাকা নাই, 5-10 টাকা। আমি তাহলে 5 টাকা দিই, 10 টাকা পড়বে। হ্যাঁ, ধন্যবাদ। আগের যাত্রীকে নামানোর প্রায় সাথে সাথে পাঠাওতে একটা রিকোয়েস্ট আসলো মোহাম্মদপুরের। যাত্রী আছে নর্দা ফুটওভার ব্রিজের নিচে এবং গন্তব্য হইল হুমায়ুন রোড। যাত্রীকে আমি 5 থেকে 6 বার ফোন দিছি এবং প্রতিবারই রিং হয়, কিন্তু উনি ফোন ধরে না। এরপর আমি অ্যাপে অ্যারাইভড অ্যাট লোকেশন দিলাম এবং ট্রিপটা ক্যান্সেল করলাম। এর ফলে ওই যাত্রীর 16 টাকা ক্যান্সেলেশন ফি আসলো, মানে জরিমানা হইল। গ্রিন রোড। হ্যাঁ, আপনি একটু ভেতরে গেলেন। ওকে, বর্ণ স্ট্রিটটা আরেকটু আগে। এটা কি সেন্ট্রাল রোডে? হ্যাঁ, ইস্টার্ন প্লাজা শপিং মলটা আছে না, ওটা হ্যাঁ, বুঝতে পারছি, চলেন। আগের যাত্রীকে নামানোর পর আমি ভাবতেছি বসুন্ধরার ভিতরেই যাই, ওখানে গেলে পরে বড় সড়ো কোনো ট্রিপ পাওয়া যাবে। গেলাম আইইউবির 3 নাম্বার গেটের সামনে, তখন রিকোয়েস্ট চলে আসলো পাঠাওতে। ঘড়িতে বাজে 2:07। যাত্রীকে পিক করছি নর্থ সাউথের 8 নাম্বার গেট থেকে এবং গন্তব্য হইল গ্রিন রোড ভূতের গলি। ভাড়া আসছিল 251 টাকা এবং পাঠাও কমিশন যায় 25 টাকা। এই ট্রিপের ডিস্টেন্স ছিল 14.19 কিলোমিটার, আমাদের সময় লাগছিল 40 মিনিট। এই ডিসেম্বর মাসের শেষ কয়টা দিন আমরা যারা রাইড শেয়ার করি তাদের জন্য একটু মন্দা যাবে।
কারণ অলরেডি জজ কোর্ট হাইকোর্ট বন্ধ হয়ে গেছে, লগে স্কুল কলেজও বন্ধ দিয়ে দিছে। আর বন্ধের কারণে মানুষজন ঢাকা ছাইরা গেছে দেশের বাড়িতে অথবা ঘুরতে, ফলে ট্রিপের সংখ্যাও কমে গেছে। আবার 25 তারিখ থেকে ইউনিভার্সিটিগুলোও বন্ধ, আর ছাত্ররা না থাকলে ট্রিপ তো ভাই আরও কমে যাবে। তবে ভাই চিন্তার কোনো কারণ নাই, জানুয়ারি মাসের 2 থেকে 3 তারিখের মধ্যে সবাই আবার চলে আইব, সব কিছু আবার নর্মাল হয়ে যাবে। মানে পুরাতন মানুষ এই গলিটাকে হামিদ গার্মেন্টসের গলি বলে। একসময় এখানে একটা গার্মেন্টস ছিল। এই যে সোজা গেলে এটা হলো আপনি পুরা সবই চিনেন, মানে হিস্টোরি কইতাছেন ভাইয়া। 252 ভালো লাগলো। এগুলো এখন চিনতে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, ভালো লাগলো। জি ভাই, আসসালামু আলাইকুম। হাসনাবাদ যাবেন মানে ওই যে ইকুরিয়া বিআরটি এর সামনে? আচ্ছা। এর পরের রিকোয়েস্টটা আসে 2:50 যাত্রীকে পিক করছি আইডিয়াল কলেজের অপোজিট থেকে এবং গন্তব্য হলো হাসনাবাদ। যাত্রীর ভাড়া আসছিল 214 টাকা এবং ডিসকাউন্ট ছিল 25 টাকা, পাঠাও কমিশন যায় 12 টাকা। কিন্তু ভাই এই যাত্রী নিয়ে কাটাবন পর্যন্ত পার হইতেই আমার আধা ঘন্টার ওপরে সময় লেগে গেছে। কারণ ভাই একটাই, ওই যে রিক্সা ব্যবসাটা কিন্তু অনেক লাভজনক। একটা রিক্সা নামাইতে লাগে 70 থেকে 80 হাজার টাকা, আর এই রিক্সাটা চলে জনগণের টাকায় তৈরি করার রাস্তায়। না দেওয়া লাগে কোনো ট্যাক্স, না রেজিস্ট্রেশন, না লাগে কোনো লাইসেন্স, শুধু নামাইলাম আর চালাইলাম। আর এই ব্যবসাটা লাভজনক হওয়ার কারণে অনেক মধ্যবিত্তরাও এই ব্যবসায় নাইমা পড়তেছে। ধরেন আপনার অ্যাকাউন্টে 5-7 লাখ টাকা আছে, আপনি নামায় দিলেন 3-4টা রিক্সা, প্রতিটা রিক্সা থেকে জমা দৈনিক 300 টাকা, তাইলে মাস শেষে দাঁড়াইলো 9,000 টাকা। আর এই 9,000 টাকা থেকে ধরেন বিদ্যুৎ, মেনটেনেন্স আর গ্যারেজ বাবদ 3,000 টাকা বাদ দেন, 6,000 টাকা একদম পাক্কা লাভ। তাইলে ভাই কেন মানুষ এই ব্যবসায় আসবে না? এই জন্য ভাই 2 দিন পরে যে হারে রিক্সা বাড়তেছে, আমাদের রাস্তায় আর হাঁটার জায়গাও পাবো না। আর ভাই এই দামি কথাগুলো আমি বলি নাই, কথাগুলো বলছে ডিএমপি কমিশনার। আর উনি এও বলছে যে মোটরসাইকেল ফুটপাত দিয়া চলা একবারেই নিষিদ্ধ, এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিবে। তার উপরে উনি আরেকটা কথা বলছে যে অনেকে মোটরসাইকেলে দেখবেন যে সামনে একটা বাচ্চা, মাঝখানে একটা বাচ্চা, তারপর পিছনে বউ নিয়ে তারপর যাইতেছে। এই যে আমার হাতের ডান দিকে যে মোটরসাইকেলটা দেখতেছেন ঠিক এমনি, এরকম কইরা যদি কেউ যায় এরপরে দেখলেই মামলা দিয়ে দিবে। তাই ভাই আপনারা সাবধান হয়ে যান। আর রিক্সাওয়ালা যারা আছেন তারা তো আমার ভিডিও দেখেন না, তাও সাবধান হয়ে যান। আরেকটা কথা ভাই না বললেই নয়, আমি তো অনেক দিন ধরে এই বড় হেলমেটটা ইউজ করতেছি পিলিয়নের জন্য। আর যেই হেলমেটটা পরে সেই না সামনের অংশটা না ঢাকতে চায় না। যেহেতু 3 পার্টের হেলমেট, সামনের অংশটা অনেক বেশি উঁচা হয়ে থাকে, যখনই ব্রেক দেয় তখনই আমার হেলমেটের লগে বাড়ি খায়। প্রত্যেকটা যাত্রী এই একই কাজ করে, আমি বিরক্ত হয়ে গেছি। কালকে থেকে ভাই আমি আবার সেই ছোট হেলমেট নিয়ে আবার বেরোবো। হ্যাঁ চলে আসছে, ঠিক আছে ভাই, ওকে। 2010 সালে যখন আমি ইকুরিয়া বিআরটিতে আসছিলাম লাইসেন্স করার জন্য, সব ফর্ম টর্ম ফিল আপ করলাম, দালালের টাকা টোকা দিয়ে রওনা দিছি বাসার দিকে। এই যে মোচরে আসার পরেই এক এসআই আর এক কনস্টেবল আমার মোটরসাইকেল থামাইলো এবং বললো কাগজপত্র দেখান। দেখাইলাম, পরে কইলো তো লাইসেন্স তো নাই, মামলা নিয়ে যান। আমি বললাম কতবার কইরা যে আঙ্কেল আমি তো করতেই দিছি লাইসেন্স, 2 মাস পরেই লাইসেন্স পাবো, এই যে দেখেন কাগজপত্র সব কিছু। তারা মানলো না। শেষমেশ বঙ্গবন্ধুর একটা নোট 500 লেখা তারপরে দিয়া ওই দিক থেকে ছাড়া পাইছি। ওইসব স্মৃতি ভাই এখনও রয়েই গেছে মনে। চলেন তাহলে আমরা দিনটা শেষ করি, হিসাবটা কইরা ফেলাই। আজকে আমি সকালবেলা 9:30টায় বেরোইছি এবং বাসায় ফিরতেছি 4টায়। এই 6.5 ঘন্টায় পাঠাওতে আমি 6টা ট্রিপ দিছি এবং ইনকাম করছি 1015, এবং একটা খ্যাপ মারছিলাম ওই জায়গায় 120 টাকা, টোটাল হইলো 1135। আর তেল ভরছিলাম ভাই 1 লিটার, ওই যে তো দেখলেনি তাই না, বোতল থেকে। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ কাল আবার দেখা হবে। আর আমার ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিবেন, সাথে সাথে একটু শেয়ারও করে দিন। আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।